আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু। জানিয়ে দিব রিমান্ডে অসুস্থ হাজী সেলিম হাসপাতালে ভর্তি। আর জানিয়ে দিব ডক্টর ইউনূসের সম্মানে ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিল আরব আমিরাত। এবং আরো জানিয়ে দেব ছাত্র আন্দোলনের শামীম ওসমানের গুলিতে মৃত্যু আইবি সহ আসামি ৪৩০ জন। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্য সহ বিশ্বজুড়ে পাচার হওয়া সম্পদ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু। অভিনেত্রী জাহরা মিতু নাকি আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘুম পাড়িয়ে আসতেন। নায়িকা জাহরা মিতু স্পষ্ট ছাড়াই ঘুমাতেন না ওবায়দুল কাদের, এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহরা মিতু। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ফেসবুকে ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রক্রিয়া জানিয়েছেন মিতু। তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটা রেকর্ড থাকবে, কল লিস্টের রেকর্ড থাকবে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা হয়। এই থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখি নেই, সত্যি দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এছাড়া জাহরা মিতু লিখেছেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্য এতটা নিচে নামলেন। একবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করছেন কিনা? খবর নিয়ে দেখেন ভাইরা, একটু একটু করে বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, সত্যিই দাবি করেন, আজ থেকে আর দাবি করেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবিতা নীরবই ছিল, কেন মুখ খোলাইলেন? সুন্দরী প্রতিযোগিতায় মাধ্যমের সবিজের ডেবিট হয় জাহরা মিতু। উপস্থাপনা থেকে টিভি নাটকও করছেন। কয়েকটি সিনেমার অভিনয় করলে আলোচনায় উঠে আসে সাকিব খানের সঙ্গে আগুন, কলকাতায় নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ারে। রিমান্ডে অসুস্থ হাজী সেলিম হাসপাতালে ভর্তি। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম মোহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:15টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ১০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গত রবিবার পুরান ঢাকার বংশাল এলাকা থেকে পুলিশ হাজী সেলিমকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা ডিবি বিভাগ। হাজী সেলিম ১৯৯৬ সালে তৎকালীন ঢাকা ৮ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজী সেলিম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জামাল উদ্দিনকে পরাজিত করেন। ২০১৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। তার বদলে ছেলে সুলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন দেন আওয়ামী লীগ। তিনি নির্বাচিত হয়েছিলেন। ডক্টর ইউনূসের সম্মানের ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিল আরব আমিরাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার যে ৫৭ প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর সাংবাদিক ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ সুখবরটি পান এবং জানিয়ে দেন, তিনি বলেন তাদের ক্ষমা করা ছিল বড় চ্যালেঞ্জ। এখন তাদের বিষয় পরবর্তী করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে ওই দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের বিষয় কি হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সম্ভাবনা তারা দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, কোঠা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র পার্স টুডে। ছাত্র আন্দোলনের শামীম ওসমানের গুলিতে মৃত্যু, আইবি সহ আসামি 430 জন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিমা হায়াত আইভির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটির বিষয়ে বুধবার 4 সেপ্টেম্বর সকালে নিশ্চিত করছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক। এর আগে মঙ্গলবার 3 সেপ্টেম্বর দিবাগত রাতে নিহতর ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 130 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো 300 জনকে বিবাদী করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সবগুলো থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক সহ শামীম ওসমান ও অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তবে কোনোটিতে আইবির নাম ছিল না। আইবির বিরুদ্ধে এই প্রথম মামলা। মামলায় নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত সহ আজমেরি ওসমান, আয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলের মতে নুর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম আইভির ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল সহ 130 জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, 1 নং আসামি ওবায়দুল কাদেরের নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সন্ত্রাসীদের দ্বারা ছাত্র আন্দোলন প্রতিহত করার নির্দেশ প্রদান করলে 2 নং হতে 5 নং আসামি নেতৃত্বে 300 থেকে 400 জন আওয়ামী সন্ত্রাসী বন্দুক, শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাটি সহ আধুনিক দেশীয় ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে আদমজি রোডস্থ আল আমিন নগর পাওয়ার হাউসের সম্মুখে তাদের হাতে থাকা ককটেল বোমা বিস্ফোরণের ঘটাইতে সামনের দিকে আগাতে থাকা অবস্থায় আসিমনা তাদের সাথে থাকা আগ্রাস্ত্র দিয়ে চারদিকে গুলি ছুটতে থাকে। তখন আমার ভাই মিনারুল ইসলাম, একজন গার্মেন্টস কর্মী, সে গত 20 জুলাই সন্ধ্যা অনুমান 6টায় মুজিব ফ্যাশন সম্মুখে আসছিল। ঘটনার সামনে পড়ে গেলে 2 নং আসামি শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আমার ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলি আমার ভাইয়ের বাম দিকের কিডনির নিচে লেগে গুলিবিদ্ধ হয়। আমার ভাই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা মোহাম্মদ সাইদুল ইসলাম, কাউসার এবং ডালিমুল্লাহ অটোকে তার খানপুর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুক্তরাজ্য সহ বিশ্বজুড়ে পাচার হওয়া সম্পদ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি। বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ জব্দ ও তা ফেরত আনার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশের প্রতিটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর মতে এই পদক্ষেপটি হবে পাচার হওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রথম ধাপ। টিআইবি, ইউকে এন্টি কর্পোরেশন কোয়ালিশন, ইন্টারন্যাশনাল লয়ার্স প্রজেক্ট এবং স্লোপলাইট অন কর্পোরেশন এক যৌথ বিবৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত জব্দ করতে হবে। সংবাদ বিবৃতিতে উল্লেখ করেন সংস্থাগুলোর প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের জন্য সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যেসব দেশে বাংলাদেশে অর্থ পাচার হয়েছে তাদের সবাই আমাদের বাণিজ্য ও উন্নয়নের অংশীদার। তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি কার্যকর বাস্তবায়নের জন্য অবিলম্বে এসব দেশকে বাংলাদেশি ব্যক্তিদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে। স্পটলাইট অন কর্পোরেশন নির্বাহী পরিচালক সুজান হ্যালো বলেন, যুক্তরাজ্যকে তার প্রতিশ্রুতির ভিত্তিতে পাচারকৃত সম্পদ খুঁজে বের করতে এবং দুর্নীতিবাজ ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করবে। ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে টিআইইউকে নীতি বিষয়ক পরিচালনা ডানকান হেমস বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিদেশে পাচারকৃত সম্পদ জব্দ করা উচিত যাতে তারা এই সম্পদ ভোগ করতে না পারেন। উল্লেখ্য, 30 আগস্ট পাঠানো এই চিঠিতে বলা হয়, বাংলাদেশ বর্তমান সংকটময় পরিস্থিতি, অবৈধভাবে অর্জিত সম্পদ দ্রুত চিহ্নিত এবং পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।